নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যেই চ্যাপ্টার যেটা আমরা পুরো ফাউন্ডেশন ক্লাস করব সেটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান। আচ্ছা, এই ভারতীয় সংবিধান জিনিসটা কি সেটাকে জানতে হবে। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান, এখানে অনেক ভাগ আছে, অনেক ধারা আছে। অনেকেরই এরকম হয় যে আমার ভাগ মনে থাকে না, আমার ধারা মনে থাকে না। আসলে কি বলতো, কনসেপ্টটা যদি জানা যায় তাহলে পরে সেইটা পড়তে কিন্তু সময় লাগে না। অনেক সময় হিস্ট্রিতে আমাকে বলে যে দাদা আমার না ঠিক সালগুলো মনে থাকে না। সাল তখনই মনে থাকবে যখন তুমি প্রত্যেকটা স্টোরি পর পর করে জানবে। তখনই তোমার স্টোরি যখন জানবে তখন তোমার একা একা সালটা মনে পড়ে যাবে। তো সেই জন্যই আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস, যেখানে একদম ছোট বাচ্চাদের মতন করে শেখানো হবে, যেখানে ছোট থেকে লাস্ট পর্যন্ত, মানে একদম শুরু শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে না হয়েছে সবকিছু জানানো হবে। প্রত্যেকটা আর্টিকেল বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এই যে সংবিধান, সংবিধান কেন হয়েছিল, কিসের জন্য আনা হয়েছিল, কি কারণে আনা হয়েছিল, সবকিছু আজকে আমাদের এই ভিডিওতে আমরা জানবো। দেখো, আজকে যে ক্লাসটা সেটা ছিল ফার্স্ট ক্লাস, সেটা হলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাউন্ডেশন ক্লাস। ফার্স্টে যেটা আমরা জানবো সেটা ছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা আনা কেন হয়েছিল, কিসের জন্য আনা হয়েছিল সেটা আগে জানবো। দেখো, ইন্ডিয়ান যে কনস্টিটিউশনটা সেটা আনার পেছনে অনেক কারণ ছিল। ঠিক আছে, দেখো, একটা পুরো যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা কনস্টিটিউশন আনার, সেটা আমি আজকে তোমাদেরকে বলছি। ধরো তোমাদের অনেক বড় একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে অনেক মানুষ আছে, তাই তো? এবার অনেক মানুষকে, অনেক জনকে যখন সামলাতে হয় তখন কিছু না কিছু নিয়ম আমাদের ঠাকুর দাদা কিংবা তার বাবা সেই নিয়মগুলো বানিয়েছিল। আর সেই নিয়মগুলোই হলো আমাদের মেনে চলতে হতো। আর সেই নিয়ম মেনে সেখানে কে কোনো ভুল করলে পারে তার জন্য কোন সাজা দেওয়া হবে, কে কোন জিনিস করলে পারে তাকে কি করতে হবে, সেই সবকিছু কিন্তু একটা পরিবারে যেরকম বড়রা নিয়মগুলোকে বানিয়েছিল, কারণ কি সেটা তারা এক্সপিরিয়েন্স করেছিল, তার জন্যই কিন্তু সেই নিয়মগুলো বানাতে পেরেছিল। সেরকমই হচ্ছিল আমাদের ভারতীয় সংবিধান একটা কি যে পরিবারের মতন। পুরো ভারত আমাদের একটা পরিবারের মতন। এই পরিবারকে ঠিকঠাক রাখার জন্য, কোনো দোষ ভুল সবকিছু ঠিকঠাক রাখার জন্য, কেউ কোনো দোষ করলে কি সাজা পাবে, কোনো জিনিস ভুল হলে এবার তার জন্য কি করতে হবে, সবকিছু এই সংবিধানে লেখা আছে। যেটা একটা মোটা বই, যার মধ্যে পুরো সবকিছু লেখা আছে। আজকে এই সংবিধানের ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা জানবো কেন এই সংবিধানটা আনা হয়েছিল। আজ যেটা জানবো সেটা হচ্ছে গণপরিষদ কেন আনা হয়েছিল, কি কারণে আনা হয়েছিল। দেখো, ফার্স্ট যে গণপরিষদ আনা হয়েছিল সেটার ফার্স্ট যেটা কারণ ছিল সেটা হলো যে আমাদের মানবেন্দ্রনাথ রাও, এম এন রাও, প্রথম তিনি বুঝে গেছিল যে আমাদের দেশও একদিন স্বাধীন হবে। আর সেই স্বাধীন হলে পারে আমাদের অবশ্যই গণপরিষদের দরকার। এই গণপরিষদ জিনিসটা কি? গণপরিষদ হলো আজকালকার আমাদের পার্লামেন্টের মতন। পার্লামেন্ট বলতে কি, যখন কোনো আইন আমাদের দেশে আনা হয় তখন কি হয়, ফার্স্ট পার্লামেন্টে মানে লোকসভায় কি করা হয়, লোকসভা রাজ্যসভা, এই দুটো সদনের মধ্যে একটা সদনে কি হয়, সেই আইনটাকে আনা হয়। এবং প্রচুর যে লোক থাকে, সেই লোক বলতে কারা, যাদেরকে আমরা এমপি হিসাবে সিলেক্ট করি। মানে আমরা বলতে পারি যে 10 লাখে একজন এমপি, যেখানে সব সম্প্রদায়ের মানুষ আছে, যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব জৈন সব সম্প্রদায়ের মানুষ আছে। তারা মিলেই কি করে, যারা আমাদেরকে, আমাদের এই নিয়মগুলো যে আইনগুলো আছে সেই আইনগুলোকে আমাদের সামনে তুলে ধরে, তাই তো? সেই আইনটা চলবে কি চলবে না, আদৌ সেটা লোকজনের জন্য ঠিক কি ঠিক না, সেই জিনিসগুলোকে মানে আমাদের সামনে তুলে ধরে এবং সেই আইনটাকে পাশ করায়। ঠিক হলে পাশ করবে, না হলে পরে পাশ করবে না। তো আজকে যেটা আমরা জানবো সেটা হলো যে এই যে 1934 সালে ঠিক এইরকম ভাবেই গণপরিষদ হয়েছিল, যেখানে পুরো 10 লাখ, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে 10 লাখে একজন করে এমপি এনেছিল। ঠিক আছে, এই এমপি এনে, ঠিক আছে, তারা এই যে আমাদের গণপরিষদ থেকে তৈরি করেছিল। আর এই যে ধারণাটা, এটা প্রথম 1947 সালে, 1946 সালে আমাদের কি হয়, গণপরিষদ গঠন করা হয়। তো সেই যে ঘটনা, এটা হওয়ার আগে 1934 সালেই তিনি বলে দিয়েছিল যে আমাদের একটা গণপরিষদ দরকার, গণপরিষদ গঠন করা দরকার। আর এই কথাটা প্রথম বলেছিল এম এন রাও, মানে মানবেন্দ্রনাথ রাও। তিনি 1934 সালে বলে দিয়েছিল যে আমাদের গণপরিষদ দরকার। এই গণপরিষদ দরকারের জন্য, এই গণপরিষদের জন্য একটা ফার্স্ট জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন। আচ্ছা, ক্যাবিনেট মিশনটা কি? ক্যাবিনেট মিশন জানার জন্য আমাদেরকে কিছু আগে ইতিহাস জানতে হবে। যেমন ক্যাবিনেট মিশন কেন আনা হয়েছিল, কিসের জন্য আনা হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে এই ক্যাবিনেট মিশন আনা হয়েছিল, সেটা হচ্ছে একটা ছোট্ট একটা হিস্ট্রি আমি তোমাদেরকে বলি। জানি অনেকে এবার বলবে যে স্যার এটা হিস্ট্রির সাথে কিভাবে সাধ হলো। ঠিক আছে, আমরা তো পড়ছি সংবিধান। দেখো, সংবিধান কিন্তু পুরোপুরি হিস্ট্রির উপরেই পরিসাপেক্ষিত হয়ে হয়ে এখানে এসেছে। তো ফার্স্ট যেটা আমরা জানবো সেটা ছিল
যে ক্যাবিনেট মিশন কেন আনা হয়েছিল, কিসের জন্য আনা হয়েছিল। আমাদের দেশে 19 সালে, মানে 1919 সালে যে ঘটনাটা ঘটেছিল, দুটো ঘটনা ঘটেছিল, মর্মান্তিক ঘটনা। সেটা হচ্ছিল, এক হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 13ই জুন যেটা ঘটেছিল। আর একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো খিলাফত আন্দোলন। এই দুটো ঘটনা কি করেছিল, আমাদের পুরো দেশকে একদম সবাইকে এক করে দিয়েছিল। বুঝতে পেরেছিল প্রত্যেকটা মানুষ যে ব্রিটিশ আমাদেরকে ঠিকঠাক করে থাকতে দেবে না। তো এটা যখন ঘটনা ঘটে, তখন ঠিক যেরকম আমাদের কি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ঘটেছিল, তখন প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই ধারণাটা চলে এসেছিল যে আমাদেরকে এখান থেকে বের হতেই হবে। তখন এই কথাটা ব্রিটিশ মানে ব্রিটেন ভালো মতন বুঝতে পেরেছিল। তাই তাই এই জিনিসটাকে বন্ধ রাখার জন্য, মানে যাতে আন্দোলনটা যাতে বেশি বড় না হয়, তখন তারা একটা মেসোপটেমিয়া একটা কি করেছিল, কমিটি বানিয়েছিল। যে কমিটির দ্বারা বলেছিল যে আমরা ভারতকে তাদের পড়াশোনা সবকিছু এটা করব, দেব, তাদেরকে সংসদে আনবো, এরকম করে বলেছিল। তো এবার তো ভারত কোনো মতেই কিন্তু সেই জিনিসটাকে মেনে নেয়নি। তখন তারা বলেছিল যে ঠিক আছে, আপনাদের ভারতের জন্য আমরা কিছু লোককে পাঠাবো, যেটা আমাদের লোক যাবে সেখানে গিয়ে সব কিছু দেখবে, সব কিছু দেখে আপনাদের একটা মানে নিয়ম বানিয়ে দেবে। ঠিক তার 1920 সালে এটা যখন আসে, তারপরে 1919 সালে এটা আসার পরে তার ঠিক 7 থেকে 8 বছর পরে আমাদের ভারতে 1928 সালে একটা এসেছিল সাইমন কমিশন। 1928 সালে, ঠিক আছে, কত, 1928-এ কি হয়েছিল, আমাদের এসেছিল সাইমন কমিশন। ঠিক আছে, সাইমন কমিশন। এই সাইমন কমিশনটা কে এসেছিল, সাইমন কমিশনে আমাদের মনে আছে, তোমাদের মনে আছে যে সাইমন কমিশন এখানে মেন হেড করেছিল স্যার সাইমন তুমি হেড করেছিল, কিন্তু তার সাথে আরো একজন এসেছিল, যিনি আমাদের পরবর্তীকালে আমাদের যে দেশ স্বাধীনের পেছনে সব থেকে বড় কারণ হয়েছিল, সেটা হচ্ছিল কি, ক্লেমেন্ট এটলি। কি এসেছিল, ক্লিমেন্ট এটলি। তার নাম কি, ক্লিমেন্ট ক্লেমেন্ট এটেলি। তিনি এসেছিল। কি এসেছিল, ক্লেমেন্ট এটলি। তারা দুজন এসেছিল। তারা দুজন না, অনেকজন মিলে এসেছিল, 7 জন মিলে এসেছিল। ঠিক আছে, তার মধ্যে এটলিও এসেছিল। এই ক্লেমেন্ট এটলি জিনিসটা, এই মানুষটা কে, এই ক্লেমেন্ট এটলি তিনি ছিলেন ঠিক 1946 সালে, মানে 1945 সালে, যখন উইনস্টন চার্চিল আগেকার প্রধানমন্ত্রী ছিল, তখন তাকে হারিয়ে ক্লেমেন্ট এটলি আমাদের কি হয়েছিল, ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিল। আর এই তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমাদের ভারতীয়দের অনেক সাপোর্ট ছিল, যার জন্য তিনি বলেছিল যে যখন আমি যখন প্রধানমন্ত্রী হব, তখন 1946 সালে গিয়ে আমরা ভারতকে স্বাধীন করে দেবো, তাই তো। তো ভারতীয়দের কিছু সাপোর্ট পাওয়ার জন্য ক্লেমেন্ট এটলি কি হয়েছিল, যে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিল। তিনি তখনই বলেছিল যে আমরা ভারতকে স্বাধীন করে দেবো 1946 সালে। কিন্তু যদি আমরা কোনো মানুষ বা এত বড় একটা ভারত, সেখানে যদি ফার্স্ট এসেই যদি তারা স্বাধীন করে দেয়, তখন সেক্ষেত্রে অনেক প্রবলেম দাঁড়িয়ে যাবে, অনেক সমস্যা হবে। সেই সমস্যাটাকে সমাধান করার জন্য তারা 3 জনকে পাঠিয়েছিল। এটা ছিল লর্ড প্যাথিক লরেন্স, আর স্যার স্ট্রিফোর্ড ক্রিভস, আর হচ্ছিল এভি আলেকজান্ডার। আমরা এভাবে মনে রাখতে পারি, কাল, KAL। যেটা আমি মনে রাখি, আমি এভাবে মনে রেখেছি, সেটা হচ্ছিল KAL। কে ফর ক্রিভস, এখানে মনে রেখেছি, A ফর আলেকজান্ডার, L ফর লরেন্স। এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি। ঠিক আছে, তো 1946 সালে তাদেরকে পাঠায়, তারা আসে আমাদের ভারতে আসার পরে তারা ক্যাবিনেট মিশন গঠন করে। এবং ক্যাবিনেট মিশন যখন গঠন করে, তখন টোটাল যে সদস্য ছিল 389। ঠিক আছে, তারা প্রচুর সদস্য ছিল, কিন্তু কিছু কারণে লাস্টের দিকে কি হয়ে যায়, পাকিস্তান সেখান থেকে, যে পাকিস্তান যে আমাদের পূর্ব পাকিস্তান ছিল, তারা আমাদের সাথে ছিল। তো ফট করে তারা বলে যে আমাদের আলাদা করে রাষ্ট্র চাই, তখন সেটা গিয়ে দাঁড়ায় 299। ঠিক আছে, 299 গিয়ে পরে লাস্টে সাইন করেছিল। ঠিক আছে, এই যে গণপরিষদে, মানে এই ক্যাবিনেট মিশনে, সেখানে কি হয়েছিল, অন্তরিম সরকার গঠন করা হয়েছিল, যেখানে কে প্রধানমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে না, কে উপরাষ্ট্রপতি, কে শিক্ষামন্ত্রী হবে, এইভাবে গঠন করা হয়েছিল। ঠিক আছে, দেখো সেটা পরে বিস্তারিত আমরা জানবো, যে গণপরিষদে কি হবে না হবে সেই নিয়ে ডিসকাশন করার জন্য এই গণপরিষদ গঠন করা হয়েছিল। এই গণপরিষদে অনেকজন মানুষ ছিল। সেখানে বলেছিলাম যে সেখানে অনেকজন মানুষের মধ্যে সেখানে ফার্স্ট যে সভাটা হয়েছিল, সেটা 1946 সালে ঘটেছিল। ঠিক আছে, 1946 সালে কার আন্ডারে হয়েছিল, সেটা হলো
1946 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট যেটা সভা, সেটা তার আগে ওয়েবেল, লর্ড ওয়েবেল যে ছিল, যে আমাদের তখন আমাদের ভাইসরয়, সেই ভাইসরয় বলেছিল যে আমাদের যে দিল্লি কনস্টিটিউশন হল, সেই কনস্টিটিউশন হলে প্রথম এই যে আমাদের প্রথম সভা হবে গণপরিষদে, ঠিক আছে, সেটা এখনো আছে দিল্লিতে। তো 9ই ডিসেম্বর ফার্স্ট যে এই সভা শুরু হয়, আর এটাই হচ্ছে ফার্স্ট সভা। এবার এই ফার্স্ট সভাতে একটা সমস্যা দেখা দিল, যে কি করে এই যে এত বড় সভা সেই জিনিসটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। জেবি কৃপালিনী ছিল, তিনি আমাদের যে ন্যাশনাল কংগ্রেস ছিল সেই ন্যাশনাল কংগ্রেসের হেড ছিল, মানে মেন ছিল। তিনি বলল এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে দরকার হচ্ছে হলো কি, আমাদের একটা বয়োজ্যেষ্ঠ একটা মানুষকে দরকার, যে আমাদের থেকে বড়, জ্ঞানী, তাদেরকে দরকার। তখন তিনি অস্থায়ী সদস্য, মানে স্থায়ী সদস্য না, অস্থায়ী সদস্য, তার আগে কি স্থায়ী সদস্য ছিল না, কাকে করেছিল, ডক্টর সচিন্দ্রনাথ সিনহা, ঠিক আছে, তাকে প্রথম কি করেছিল, তাকে স্থায়ী সদস্য হিসেবে করলো। তারপরে এটা হওয়ার পরে ঠিক দ্বিতীয় অধিবেশন ঘটে, স্থায়ী যখন হয়, ঠিক আছে, মানে প্রথমে তো একটা অস্থায়ী তো রাখলে হবে না, স্থায়ী রাখতে হবে। তখন 1946 সালে 11ই ডিসেম্বর তারপরে সেকেন্ড যেই হচ্ছে অধিবেশন, সেই অধিবেশনটা হয়। সেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি ছিলেন, তিনি প্রথম স্থায়ী সদস্য হয়েছিলেন। ওকে, এবার যেটা জানবো সেটা হচ্ছিল আমাদের যে কর্মসূচি, এই যে সংবিধান, সংবিধানের গণপরিষদ, গণপরিষদের গঠনের জন্য কিছু কিছু নিয়ম মানাতে হবে। সবাই দেখো, প্রত্যেকটা জিনিস একটা একার উপরে তো সবকিছু রাখলে হবে না, প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা মানুষকে রাখতে হবে, যারা প্রত্যেকটা জিনিস ভালো মতন করে হ্যান্ডেল করতে পারে। যারা আজকে ধরো কোনো বাড়ির একটা পুজোর কাজ হচ্ছে, ঠিক আছে, একটা আমার ধরো বাড়ির পুজোর কাজ, সেখানে আমরা কি করব, ধরো আমার বাবা আমাকে বললো যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি বাজারের দিকটা দেখো, তো আর আমি এদিকে অন্য কাজ দেখছি, ঠিক আছে, আমি কি করে সবজি আনা, তারপরে এখানে রান্নাবাড়ি, এগুলো সবকিছু দেখছি, আমি লোকজনের দেখছি। তো প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে ডিপার্টমেন্ট নেবে, যেরকম বিয়ে বাড়িতে হয় সেরকমই কি, এইরকমই গণপরিষদের সময় প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে ডিপার্টমেন্ট দিয়েছিল। যেরকম হচ্ছিল কেন্দ্রীয় ক্ষমতা কমিটি। কেন্দ্রীয় ক্ষমতা বলতে আমাদের যে কেন্দ্র, মানে আমাদের যে পুরো সেন্ট্রাল, সেই সেন্ট্রালের পুরো সেটার ক্ষমতা দিয়েছিল জওহরলাল নেহরুকে, ঠিক আছে। কেন্দ্রীয় ক্ষমতা কমিটি কাকে দিয়েছিল, জওহরলাল নেহরুকে। তিনি কেন্দ্রীয় ক্ষমতার মধ্যে কি, কেন্দ্রীয় ক্ষমতা মানে সরকারের যে ক্ষমতাগুলো থাকবে, সংবিধান মূল নীতিগুলো, শাসন ব্যবস্থা, সবকিছু তিনি হ্যান্ডেল করবেন, ঠিক আছে। এবার নেক্সট যেটা হচ্ছে প্রাদেশিক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রাদেশিক সংবিধান কমিটি, যেখানে কি ছিল, সেখানে ছিল মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা, মানে মৌলিক অধিকারে কি কি থাকবে না থাকবে সবকিছু তিনি দেখবে, ঠিক আছে। প্রাদেশিক কাঠামো রূপরেখা, এগুলো প্রত্যেকটা কিন্তু দেখেছিল সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা বলি আয়রন ম্যান, ঠিক আছে। আর যেটা হচ্ছে মেন কমিটি, সেটা ছিল ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটিটা কি, ড্রাফটিং কমিটি হচ্ছিল যাতে লিখতে হয়, লিখে আমরা কি করি, বর্ণনা করি, তাই তো। এই ড্রাফটিং কমিটির মেন যেটা কারণ ছিল সেটা হলো যে এটার মেন ছিল বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর মানে কি, যাকে আমাদের কি বলি, কনস্টিটিউশন অফ ফাদার, ঠিক আছে, যাকে আমরা বলি পিতা বলা হয় যাকে কনস্টিটিউশনের। তিনি ফার্স্ট এই খসড়া কমিটি, যেটাকে ড্রাফটিং কমিটি বলা হয়, তারা কি করতো, লেখালেখি করতো, মানে পুরো গণপরিষদে সবকিছু আলোচনা হতো, আলোচনা হয়ে এই হয়েছে ওই হয়েছে অনেক হওয়ার পরে যখন আইনটা পাশ হয়ে যেত, তখন সবকিছু দেখলাম, সবকিছু দেখা টাকার পরে তখন যখন পাশ হয়ে যেত, তখন কি করতো, তখন বি আর আম্বেদকর তার তার সাথে আরো 7 জন ছিল, তারা মিলে কি করতো, সেই জিনিসগুলো লিখতো। সংবিধানের যে বইটা ছিল সেই বইয়ের মধ্যে তারা লিখতো, কিন্তু লিখিত আমাদের যে সংবিধান সেটা কিন্তু লিখিত, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছিল এই যে লিখিত সংবিধান কোথা থেকে আনা হয়েছিল, সেটা হচ্ছিল আমেরিকা থেকে আনা হয়েছিল। আর মেন যেটা ছিল, দেখো ব্রিটেনও কিন্তু আমেরিকাকে দখল করেছিল। তো আমেরিকা, ব্রিটেনের যেই হচ্ছিল মানে সংবিধানটা সেটা কিন্তু মৌখিক সংবিধান, মানে মুখে মুখে এই নিয়ম এই নিয়ম। আর ফার্স্ট যদি লিখিত সংবিধান করেছিল সেটা হচ্ছিল ইউএসএ, ঠিক আছে, ইউনাইটেড আহ, মার্কিন যুক্তরাষ্ট্র যাকে বলা হয়, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রথমেই করেছিল। আর সেখান থেকেই আমরা কিন্তু ইন্সপায়ার হয়ে আমরা কিন্তু এই যে লিখিত সংবিধান বানানো হয়েছিল, যেখানে কি করতো, এই যে ড্রাফটিং কমিটি, এই বি আর আম্বেদকর এবং তার সাথে 7 জন ছিল, তারা কিন্তু মিলে কি করতো, এই যে এই লেখাগুলি কাজ করতো। দেখো, এই প্রত্যেকটা যে গণপরিষদ ছিল সেই গণপরিষদের না কিছু নিয়ম ছিল। নিয়ম বলতে কেমন, যে যখনই কোনো একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, সেই জিনিসটা, ঠিক আছে, আমরা একটু আগে পড়লাম এম এন রাও, সেরকম হচ্ছে বি এন রাও, ঠিক আছে, বি এন রাও, তিনি ছিলেন আমাদের যে গণপরিষদের উপদেষ্টা পদ্ধতি, উপদেষ্টা মানে কি বলতে পারো, যে তিনি
পুরো সব দেশের সংবিধানকে দেখে এসছে, ঠিক আছে? মানে সব দেশ থেকেই ঘুরে এসছে, তার একটা এক্সপিরিয়েন্স পার্সন। তিনি বসতো, তিনি বসে সবাই যখন আলোচনা করতো তখন বলতো না এটা ঠিক, এটা ভুল, এটা এই জিনিসটাকে বলতো, ঠিক আছে? লাস্ট তিনি বলতো, তারপরে এটা যখন কনফার্ম হয়ে যেত তখন কিন্তু আমাদের ড্রাফটিং কমিটি সেই জিনিসটাকে লিখিত সংবিধানে পরিণত করতো।